দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের অমাধ্যম অনুমান চ্যাপ্টার করাচ্ছি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে। আর এই অমাধ্যম অনুমান চ্যাপ্টারে 4টা পার্ট কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদের মনে করো শেষ পার্ট, এর পরের দিনের পার্টে তোমরা কী পাবে বলো তো? প্রশ্নপত্র পাবে, যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো স্যার রেডি করবো। ঠিক আছে, সেই প্রশ্নগুলো সুন্দর করে রেডি করে নেবে, তাহলে কিন্তু তোমাদের আর কিচ্ছু করতে হবে না। এবারে আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ একটু প্র্যাকটিস করিয়ে নেব, তো সেই জায়গাটা একটু ধৈর্য ধরে থাকবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। আমরা শুরু করি। তোমাদের আলোচনার বিষয় আজকে বস্তুগত বিবর্তন। বস্তুগত কথাটার যদি তোমরা মানে বুঝতে চাও তাহলে মনে রাখবে বাস্তব দিক। বস্তুগত মানে কি? বাস্তব। তো বলছে প্রখ্যাত তর্কবিদ আলেকজান্ডার বেইন বস্তুগত বিবর্তন নামে এক প্রকার বিবর্তনের উল্লেখ করেছেন। কে উল্লেখ করেছেন এই বস্তুগত বিবর্তনে? আলেকজান্ডার বেইন। তখন এগুলো সব বইয়ের লাইন, এত সুন্দর করে বইয়ের লাইনগুলো দেওয়া আছে, কি দরকার আছে নোট পড়ার বলো তো? তুমি এটাকে পড়ে নাও, বুঝে নাও, তাহলে তোমার নোটের কোনো দরকার নেই। ঠিক আছে, পূর্বে যে বিবর্তন আলোচিত হয়েছে তা হলো আকারগত বিবর্তন। আমরা যে বিবর্তন শিখে এসেছি আগের ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু যে বিবর্তনের কথা বলেছে সেটা আকারগত বিবর্তন, আর এটা হচ্ছে বস্তুগত বিবর্তন। আকারগত বিবর্তনে বচনের আকারের মানে এই আয়ও বচনের আকারের ওপর ভিত্তি করে কি কিন্তু করা হচ্ছে, বিবর্তিত করতে হয়। মানে ওখানে আমরা আকার দেখে করেছি, এ বচন ই বচনে যাবে, ই বচন এ বচনে যাবে, এভাবে করেছি। এক্ষেত্রে অর্থ মানে কি, মানে ওই শব্দগুলোর মানে জানার কিন্তু কোনো প্রয়োজন করিনি, কোনো প্রয়োজন বোধ করিনি। কিন্তু বেইন যে বস্তুগত বিবর্তনের উল্লেখ করেন তার ভিত্তি হলো অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞান। বাস্তবের যে জ্ঞান সেটা কিন্তু তার ভিত্তি, ওই বাস্তব জ্ঞানের ভিত্তিতে কিন্তু উনি করেন। বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয়র বিপরীত পথ, এখানে কিন্তু খেলা হবে বিপরীত পথকে নিয়ে। মানে সাদার বিপরীত কি? ওই যে লাল নীল সবুজ কালো, বিপরীত পথকে উদ্দেশ্য ও বিধেয় রূপে গ্রহণ করা হয়। এখানে কিন্তু কি করেছে, বিবর্তনের উদ্দেশ্য পদ, যে আশ্রয়বাক্যের যে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ, তাদের বিপরীত পথকে কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তারপরে এবং যেখানে গুণের কোনো পরিবর্তন ঘটানো হয় না, যেখানে কিন্তু গুণের কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটানো হবে না, কোনো রকম পরিবর্তন ঘটানো হবে না। কিন্তু আমরা আমাদের বিবর্তন যেটা শিখে আসলাম, সেই বিবর্তনে কিন্তু শিখে এসেছি যে গুণের পরিবর্তন হয়ে যাবে, এ থাকলে ই, মানে হয় থাকলে নয়, নয় থাকলে হয়, এরকম। তো যে বিবর্তন প্রক্রিয়া প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে, আমরা আকারগত বিবর্তন করব না, তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয়। তাকে কি করা হয়? বচনটাকে বিবর্তন করে দেওয়া হয় তার বাস্তব কিন্তু অর্থের ভিত্তিতে বা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, তাকে বলা হয় কিন্তু বস্তুগত বিবর্তন। তোমাদের প্রশ্ন আসতে হবে যে বস্তুগত বিবর্তন কাকে বলে, তো সেটা কিন্তু পারতে হবে। সেটা পারার জন্য খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবারে দেখো এই বস্তুগত বিবর্তনের নিয়মটা কি। বস্তুগত বিবর্তনের নিয়ম হলো, এখানে যে বিবর্তনে মানে কি, আমরা আশ্রয়বাক্য জানি, আবর্তনীয় মানে বিবর্তনের মানে আশ্রয়বাক্যের যে উদ্দেশ্যপদ তার বিপরীত পথ হবে কি, বিবর্তিতের উদ্দেশ্য মানে সিদ্ধান্তের উদ্দেশ্য। আর বিবর্তনীয় বিবর্তিতের যে গুণ সেটা কি থাকবে বলতো? একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। বিবর্তনীয় বিধেয়র মানে আশ্রয়বাক্যের যে বিধেয়পদ সেটার বিপরীত পথ হবে কি, সিদ্ধান্তের বিধেয়পদ। গেল। তো এই 3টা নিয়ম মনে রাখতে হবে। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, যুদ্ধ হয় অমঙ্গলজনক। তা যুদ্ধ হয় অমঙ্গলজনক, এটাকে যদি আমি কি করি, বিবর্তন করি, তাহলে কি দাঁড়াবে? যুদ্ধ, এই যুদ্ধ কথাটার কি অর্থ? মানে যুদ্ধ মানে কাটাকাটি, মারামারি, এই সমস্ত কিছু। তো এটার বিপরীত কী হতে হবে? শান্তি। তাহলে লিখবো শান্তি। বিপরীত পদ দেখো ভালো করে, উদ্দেশ্যের বিপরীত পদ উদ্দেশ্য হবে শান্তি। গুণ, গুণ কি হবে না, কোনো পরিবর্তন হবে না, হয়। এবার অমঙ্গলজনক, অমঙ্গলের বিপরীত কি? মঙ্গল। তাহলে লিখবো মঙ্গলজনক। কি লিখবো? মঙ্গলজনক। তাহলে হয়ে গেল। এই গেল কিন্তু বস্তুগত বিবর্তন। দেখো বাস্তব দিকের যে অর্থ, সেই অর্থের ভিত্তিতে কিন্তু আমি পরিবর্তন করে দিলাম। পরেরটা দেখো, শীত হয় কষ্টদায়ক। শীত, শীত মানে কি? ঠান্ডা। তাহলে শীত হয় কষ্টদায়ক, শীতের পরিবর্তে আমি কি লিখবো? গরম লিখো। শীত মানে ঠান্ডা, শীতের বিপরীতে কি? গরম। গরম হয় থাকলে হয় হবে, হয়। কষ্টদায়ক কি হবে? সুখদায়ক লিখবো বা আরামদায়ক লিখতে পারি, আরামদায়ক। আরামদায়ক। ব্যাস, তোমাদের বস্তুগত বিবর্তন শেখা সম্পূর্ণ হয়ে গেল। তো এই গেল বস্তুগত বিবর্তন। এইবার আমরা জানবো যে এই বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যাবে? এই বস্তুগত বিবর্তন যে বিবর্তন আমরা করে আসলাম, এই যে বিবর্তনটা, এটাকে কি প্রকৃত বিবর্তন আমরা বলতে পারি বা পারি কি না, সেটা আমরা জানবো। চলো দেখে নেওয়া যাক। এই গেল বস্তুগত বিবর্তন। সরি, দেখ, বিবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্যপদ অভিন্ন হয়। আমরা যে বিবর্তন শিখেছি সেই বিবর্তনে বলা ছিল যে
আশ্রবাক্য ও সিদ্ধান্তের যে উদ্দেশ্যপদ সেটা কি কোনো মতো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে আশ্রবাক্যের যে উদ্দেশ্যপদ তার বিপরীত পদকে সিদ্ধান্ত উদ্দেশ্য করা হচ্ছে, ফলে বিবর্তনের প্রথম নিয়ম মানা হয়নি। 2 নম্বর নিয়ম, বিবর্তনের দ্বিতীয় নিয়ম, আশ্রবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। মানে কি, আমাদের যে বিবর্তন আকারগত যে বিবর্তন শিখেছি সেখানে কিন্তু বলা ছিল যে আশ্রবাক্যের যেটা বিধেয় তার বিরুদ্ধ পদ মানে অযুক্ত হয়ে বসবে, কিন্তু এখানে প্রথম দুটি উদাহরণে আমরা দেখেছি আশ্রবাক্যের বিধেয়ের বিপরীত পদটিকে কিন্তু সিদ্ধান্তের বিধেয় হিসেবে হচ্ছে। আমরা উদাহরণ দুটো দেখলাম, সেখানে কিন্তু বিপরীত পদকে বিধেয় হিসেবে বসানো হচ্ছে, ফলে দ্বিতীয় নিয়মটিও কিন্তু এখানে লঙ্ঘিত হয়ে যাচ্ছে, দ্বিতীয় নিয়মটাও এখানে পালন করা হলো না, যদিও তৃতীয় উদাহরণটিতে নিয়মটি পালিত হয়েছে, এটা দরকার নেই। এবার বৈধ বিবর্তনে আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ কিন্তু ভিন্ন হবে। আমরা দেখেছিলাম এ বচন ই বচনে যাচ্ছে, ই বচন এ বচনে যাচ্ছে, গুণ সবসময় কি পাল্টে গেছে, কিন্তু এখানে তা পালন করা হয়নি, এখানে গুণ একই ছিল, হয়তো হয়েছে। তাছাড়া বাস্তব জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা না থাকলে বস্তুগত বিবর্তন করা সম্ভব নয়, কিন্তু অবরোহ যুক্তির প্রধান লক্ষ্য হলো আকারগত সত্যতা। আমরা কিন্তু অবরোহ যুক্তির ভাগ হচ্ছে অমাধ্যম মাধ্যম, ঠিক আছে, সেখানে আর অমাধ্যমেরই ভাগ হচ্ছে বিবর্তন আবর্তন। সেখানে আমরা অবরোহ যুক্তির যে ভিত্তি সেটা হচ্ছে আকারগত সত্যতা, সেখানে বস্তুগত সত্যতার কিন্তু কোনো জায়গা নেই, কিন্তু এখানে যে আমরা বস্তুগত সত্যতা দেখছি সেটা কিন্তু আমি এই যে অবরোহ যুক্তির অন্তর্ভুক্ত করতে পারবো না। এই সকল কারণে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যাবে না। তোমাদের যদি প্রশ্ন আসে এই 4টা পয়েন্ট সুন্দর করে লিখে দেবা, একদম পুরোপুরি নাম্বার পেয়ে যাবে, কোনো নাম্বার তোমাদের কাটবে না। চলো, এটা হয়ে গেল, কেন বলবো না, ঠিক আছে। আচ্ছা, এটা কপি পেস্ট হয়েছে। এবারে তোমাদের মূল আরেকটা যে এখানে টপিক আছে, গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে মনে রাখবে, এটা প্রশ্ন তোমাদের হয়। সেই প্রশ্নটা হলো কি বলতো, সেই প্রশ্নটা হলো কিন্তু সমবিবর্তন। কোন বিবর্তন? সমবিবর্তন। সেই সমবিবর্তন টপিকটা দেখে নাও। বলেছে সমবিবর্তন বা ব্যবর্তন কোনো নতুন অনুমান ক্রিয়া নয়। সমবিবর্তন বা ব্যবর্তন, যাকে আরেকটা হলো ব্যবর্তন, তা কিন্তু নতুন কোনো প্রক্রিয়া নয়, এটি হলো প্রকৃতপক্ষে আবর্তন ও বিবর্তনের কিন্তু যৌথ প্রয়োগ। মানে কি, যখন আবর্তন আর বিবর্তন একই সাথে প্রয়োগ করছি সেটাকে বলা হয় সমবিবর্তন। কি বলা হয়? সমবিবর্তন, যাকে ইংরেজিতে বলা হয় কন্ট্রাপোজিশন। কি বলা হয়? কন্ট্রাপোজিশন। সমবিবর্তনকে মূলত আবর্তন ও বিবর্তনে বিশ্লেষণ করা যায়। একে সমবিবর্তনকে আবর্তন বিবর্তন আমি বিশ্লেষণ করতে পারি। কোনো বচনের সমবিবর্তিত বচন, সমবিবর্তন মানে কাকে? এই সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। বচন পেতে হলে প্রথমে প্রদত্ত বচনটির বিবর্তন করতে হবে। তার মানে কোনো একটা বচন দেওয়া থাকবে, সেই বচনটার বিবর্তন করব, করার পরে তারপর বিবর্তিত বচনটির আবার আবর্তন করব। তো তারপরে যে বচনটাকে বিবর্তন করলাম, বিবর্তিত আসলো, বিবর্তিতটার কী করবো? আবার আবর্তন করব, এবং সব শেষে কিন্তু আবার আবর্তিত বচনটির আবার বিবর্তন করব। কি করব? সেটা বিবর্তন করব। এই যৌথ প্রক্রিয়ার ফলে যে বচনটি পাওয়া যাবে তাকে বলা হয় সমবিবর্তিত বচন। কোন বচন? সমবিবর্তন মানে সিদ্ধান্ত। আর সমগ্র প্রক্রিয়াটিকে কি বলা হয়? সমবিবর্তন বা ব্যবর্তন বলা হয়। তাহলে যখন সমবিবর্তন প্রক্রিয়া কি করা হচ্ছে, প্রথমে একটা বচন পাওয়া যাচ্ছে, সেই বচনটার প্রথমে বিবর্তন করব, বিবর্তন করে তারপরে আবর্তন করব, আবর্তন করার পরে সেই বচনটাকে আবার বিবর্তন করব। সেটাই হচ্ছে এই গোটা প্রক্রিয়াটাই, যে গোটা প্রসেসটা, এটাকে বলা হয় কন্ট্রাপোজিশন বা সমবিবর্তন বা ব্যবর্তন। ঠিক আছে, তো দেখো সমবিবর্তনের প্রক্রিয়াটি কি? সমবিবর্তন প্রক্রিয়া হচ্ছে বচন পেলাম, বচনকে তাকে প্রথমে বিবর্তন করলাম, বিবর্তন করে তারপরে আবর্তন করলাম, আবর্তন করে তারপরে বিবর্তন করলাম। এই বচনটাকে প্রথমে বিবর্তন করবো, আর এই বিবর্তনটাকে আবার কি করবো? আবর্তন করবো। এই আবর্তনটাকে আবার কিন্তু কি করবো? বিবর্তন করবো। এটাই হচ্ছে সমবিবর্তন। কি বিবর্তন? এটা সমবিবর্তন। বৈধ উপায়ে সমবিবর্তন করতে হলে আবর্তন ও বিবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে পালন করতে হবে। উল্লেখ্য, সমবিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলা হয় সমবিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় সমবিবর্তিত। তো তোমাকে সমবিবর্তন ভালো করে করতে গেলে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে আবর্তন আর বিবর্তন দুটোরই কিন্তু নিয়ম খুব ভালোভাবে জানতে হবে, একদম খুব ডিটো ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, নতুবা কিন্তু পারবে না। চলো এটা সুন্দর করে প্রয়োগ দেখে নিই আমরা। এখানে আমি শুধু এ আর ই বচনের প্রয়োগটাই দেখিয়ে দেবো, বাকি প্রয়োগগুলো তোমরা নিজেই পারবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তো এ বচনের সমান্তর যে বচনটা দেওয়া আছে এটা হচ্ছে মূল বচন। এটাকে প্রথমে আমরা কি করব? প্রথমে কিসে করব? বিবর্তন করব। তাহলে বিবর্তিত লিখে নিব, বিবর্তিত। ঠিক আছে, বিবর্তিত করলাম। তো এ বচনে বিবর্তন কিসে যায়? আমরা জানি এ বচনে বিবর্তন ই বচনে যায়। তাহলে করব এ বচন কি? কোনো বিবর্তন নিয়ম কি? উদ্দেশ্যে থাকবে। কোনো সৎ ব্যক্তি হয় কি হয়ে যাবে? নয় অসাহসী ব্যক্তি। বিরুদ্ধ পদ যুক্ত হবে অসাহসী ব্যক্তি। এটা কোন বচন? ই বচন, তাই না? ই বচন এবার বিবর্তিত হয়ে গেল, এটার আবর্তন করতে পারে, তাহলে কি হবে? বিবর্তের আবর্ত, বিবর্তের আবর্ত, এটা লিখে নিতে হবে। চলো এবার এইটার এই যে যেটা আসলো এইটার কিন্তু আমি কি করব বলতো? এইটার কিন্তু আমি করব হচ্ছে আবর্তন করব। আবর্তন নিয়ম কি? উদ্দেশ্য বিরুদ্ধে জায়গা পাল্টে যাবে, গুণ একই থাকবে। ই বচনের আবর্তন কিসে যায়? ই বচনে যায়। তাহলে কি করব? কোনো
উদ্দেশ্য এই ভিডিওটা উদ্দেশ্য জায়গায় আসবে কোনো অসাহসী ব্যক্তি নয় কি বলতো সৎ ব্যক্তি। ব্যাস হয়ে গেল ই বছর গেল। এবারে আমাদের করতে হবে বিবর্তন শেষ, বিবর্তনের আবর্তন শেষ, এবার এটার করতে হবে আবার বিবর্তন। তাহলে এবারে আমি পয়েন্টটা লিখব কি বলতো বিবর্তের লিখো, তাও হবে বিবর্তের আবর্তের বিবর্ত, মানে বিবর্তনের আবর্তনের বিবর্ত। এবার আমি করব, বা তোমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারো সমবিবর্তিত, বা এই কথাটাও লিখতে পারো সমবিবর্তিত, এই কথাটাও লেখা যেতে পারে, ঠিক আছে। তো এবারে ঘটনা হচ্ছে ই বচনের বিবর্তন কিসে যায়, এ বচনে যায়। তাহলে হবে আমার কি বলতো সকল প্রথমে হলো, উদ্দেশ্য যা আছে তাই থাকবে, অসাহসী ব্যক্তি, তাই না। তারপরে বিবর্তনের ক্ষেত্রে গুণ পরিবর্তন নয় থাকলে কি হয়, হয় দেখো 9টা হয় হয়ে গেল। এবার বিরুদ্ধ পদ হবে অসৎ ব্যক্তি, এটা কোন বচন, এ বচন, কমপ্লিট। আর কিচ্ছু তোমাদের নিয়ম, জাস্ট তোমরা নিয়মটাকে ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এখান থেকে তোমাদের শেখার বিষয় দেখো, বিবর্তনে আবর্তন হয়ে গেল, আবর্তনে বিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ওই যে প্রশ্নগুলো এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসবে, সেটাও কিন্তু শেখা হয়েছে, তাই প্র্যাকটিসটা এখানে আর লাগবে না। দেখো পরবর্তী, দেখো এটা হয়ে গেল। এবার আমরা ই বচনেরটা দেখব। দেখো এটা মূল বচন, এর আগে প্রথমে বিবর্তন করতে হবে, তাহলে লিখব বিবর্ত, লিখে নাও, বিবর্ত লিখে দাও, তাও হবে। ই বচনে বিবর্তন কিসে যায়, এ বচনে, তাহলে কি হবে সকল, উদ্দেশ্য একই থাকে, সকল পাখি, নয়টা কি হয়, সকল পাখি হয় কি অপশু, অযুক্ত হবে, বিরুদ্ধ পথ, এটা হয়ে গেল কি এ বচন। এবার বিবর্তন করলাম, তার আবর্তন করতে হবে, তাহলে বিবর্তের আবর্ত করি, কি হবে, আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিরুদ্ধ জায়গা পাল্টাবে। তাহলে এ বছরের আবর্তন কিসে যায়, আই বচনে, কোনো অপশু কী হবে, হয় আই বচন, হয় কি হবে পাখি, গেল। তারপর এবার সমবিবর্তিত এটা করব, তার মানে বিবর্তন করব। আবার বিবর্তন কোথায় যাবে, উদ্দেশ্যে যায় থাকবে বিরুদ্ধ পথ, আই বচনে বিবর্তন ও বচনে যায়, তাহলে ও বচনে করব, কোনো অপশু যা আছে তাই থাকবে, হয়টা কী হয়ে যাবে, নয় হয়ে যাবে, পাখিটা অপাখি হয়ে যাবে, বাস ও বচন, কমপ্লিট। এইভাবে কিন্তু তোমাদের সমবিবর্তন করা যেতে পারে। তাহলে এখান থেকে তোমরা আবর্তনের বিবর্তন শিখতে পারছো, বিবর্তনের আবর্তন শিখতে পারছো, এই অবধি তোমাদের কিন্তু কমপ্লিট। তোমাদের এই পঞ্চম অধ্যায় কমপ্লিট হয়ে গেল আজকে। এর পরের দিনের ভিডিওতে তোমরা পাবে প্রশ্ন, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো লিখে নেবে সুন্দর করে, একদম দারুণভাবে। পরের দিন আমি নতুন অধ্যায় শুরু করে দেবো, নিরপেক্ষ ন্যায়, সেটা কিন্তু খুব বড় অধ্যায়, আর এখান থেকে বড় নাম্বার রয়েছে, আর সেখানে লজিকও অন্যরকম, খুব সুন্দরভাবে শিখতে হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিওতে নতুনভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে, এবং পরের দিন আমরা পরের চ্যাপ্টারে। বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে।